মন্ত্রিপরিষদ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানায় বিনিয়োগে রোড শো করবে সরকার। আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, মূল্যবৃদ্ধিতে জামায়াতের বিক্ষোভ, দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের আহ্বান। নবজাতকের মৃত্যুতে ৮ দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ, দায়িত্বে অবহেলার প্রমাণ, ভবনটি হাসপাতালের অনুপযোগী। এবং রামেশা ধর্ষণ হত্যা মামলায় রায় রোববার, যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ঘাতক সোহেল রানা দম্পতির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় এ সভা শুরু হয়। এর আগে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। এছাড়া বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শীঘ্রই রোড শো আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকে 0 থেকে 50 ও 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এক বিজ্ঞপ্তিতে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে বুধবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ বিইআরসি, যেখানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা থেকে বাড়িয়ে 5 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়। সেই সঙ্গে প্রথম ধাপে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 26 পয়সা থেকে বাড়িয়ে 6 টাকা 18 পয়সা করা হয়। বিদ্যুতের দাম না বাড়িয়ে এ খাতের লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তা না হলে সরকারকে জনবিক্ষোভের মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার বসিয়েছে সরকার। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন, দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালাম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারা তাদের ঘরেও যে লুটপাট করতে চান সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রামে তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর জামায়াতে ইসলামী। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরে বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ল বিদ্যুতের দাম। এতে বাড়তি চাপে পড়েছেন গ্রাহকরা।
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির শঙ্কার পাশাপাশি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তার কথা জানান তারা। যদিও বিশেষজ্ঞরা সরকারের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন, বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। মিরপুর সেনপাড়ার বাসিন্দা ফারজানা আক্তার রিতা বিদ্যুৎ থাকার পরও দুপুরের রান্নার কাজ করছেন বাতি নিভিয়ে। বিদ্যুতের দাম বাড়ার ঘোষণার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে, তাই বাড়তি খরচ সামাল দিতে কষ্ট হলেও মেনে নিচ্ছেন পরিস্থিতি। বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সেই জন্য আমরা এই অন্ধকারের ভিতরে কাজ করতে হচ্ছে। আর ফ্যানটা যে চালাচ্ছি সেটা মনে করেন বাঁচার তাগিদে ফ্যানটা চালাচ্ছি, না পারতে ওটাও আমরা বন্ধ রাখি। রিতার মতো অনেকেই হতাশ সরকারের এমন সিদ্ধান্তে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সামলাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে বিদ্যুতের বাড়তি দাম যেন গোদের উপর বিস্ফোরা। বিদ্যুতের দাম বেড়েছে, এটা তো কি বলবো আর। সব জিনিসের দাম তো বেশি, এদের জ্বালাই আমরা বাঁচি না। তার ভিতরে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে এটা তো সাধারণ জনগণের জন্য অনেক বড় একটা ধাক্কা। কারো কারো শঙ্কা, বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ঢাল করে লাগামহীন হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এমন বাস্তবতায় সংসারের খরচ সামাল দিতে নতুন করে হিসাব করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশে তো কোনো কিছুর দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে যায়, ওটার সাথে এটা সংশ্লিষ্টতা না থাকলেও ওটার উসুলের দাম বাড়াইয়া দেয়। বিদ্যুতের জ্বালানি বাড়াইছে না, এখন বাসা যদি ৬,০০০ টাকা হয়ে যায়, যে ইনকাম করবে তার কিন্তু এই যন্ত্রণাটা বোধ করবে। আমাদের জীবনযাত্রার যে হিসাব মাসিক এটাও বাড়বে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বিদ্যুতের ভর্তুকির চাপ কমাতেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। বর্তমান বাস্তবতায় যার বিকল্পও নেই। প্রত্যেক বছর এটার ভর্তুকিটা চলছে। এলএনজি এখন বেশি দামে কিনতে হচ্ছে, কয়লাও একটু বেশি দামে, তো এখন আর পাচ্ছে না তারা। পাশাপাশি সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। সাশ্রয়ী হতে হবে, দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সরকারি তো বেতন বাড়ছে, প্রাইভেট সেক্টরকেও বেতন বাড়াবার একটা সামান্য সুযোগ থাকবে। বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85%, গ্রাহক পর্যায়ে 16.68% এবং সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে ইতিবাচক অগ্রগতি হলেও বিনিয়োগ দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে এমন মূল্যায়ন উঠে আসে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করেই টেকসই উন্নয়নের পথে এগোতে হবে। মনির ইসলামের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। চলতি হিসাব ও লেনদেনের ভারসাম্য এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতির এই ইতিবাচক চিত্রের আড়ালে রয়ে গেছে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা। অর্থনীতির বর্তমান চিত্র নিয়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মতে রপ্তানি খাত এখনো চাপের মুখে, প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না বেসরকারি বিনিয়োগ। একই সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও ক্রমেই বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা এই বৃদ্ধি পেয়েছে, তো এগুলো একটা শক্তির একটা পরিচয় দিচ্ছে। মার্কিন শুল্ক চুক্তি নিয়ে বক্তারা বলেন, শ্রম অধিকার নিশ্চিত করা জরুরি হলেও তা বাণিজ্যিক শুল্ক আরোপের হাতিয়ার হওয়া উচিত নয়। যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে, নাকি ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। সো এখানে একটা অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। জ্বালানি খাতকে দেশের অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। তারা বলছে, জ্বালানি সংকটে কেবল বৈশ্বিক বাজারের প্রভাব নয়, বরং দেশীয় পরিকল্পনা, সংরক্ষণ, বিতরণ এবং তদারকির দুর্বলতাও এর জন্য দায়ী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা বৈশ্বিক জ্বালানির বাজারে যে অস্থিতিশীলতা লক্ষ্য করছে, সেটার একমাত্র ফলাফল না। এটা বাংলাদেশের যে জ্বালানি খাতের দীর্ঘদিনের যে কাঠামোগত দুর্বলতা, আমদানি নির্ভরতা, দুর্বল শাসন ব্যবস্থা, সেটাকেও কিন্তু এটা প্রতিভাত হয়েছে। এদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন আলোচকরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সময় নতুন করে মূল্য বৃদ্ধির যৌক্তিকতাও খতিয়ে দেখা প্রয়োজন। সিপিডি থেকে আমরা যেটা দেখবো, আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বিশ্ববাজারের সাথে দাম অ্যাডজাস্ট করে কতটুকু বাড়ানো যেত এবং আমরা ঠিক ততটুকু পরিমাণই অ্যাকসেপ্ট করব।
স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ নিশ্চিতে নীতিগত সহায়তার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহিতাকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সবকিছুই ঠিক থাকলে যদি সুশাসনটা না থাকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে গঠিত তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। রোববার বিকেল 5টা পর্যন্ত সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এর আগে বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালের এসি বন্ধ ও ভেন্টিলেশন ত্রুটিতে দম বন্ধ হয়ে মারা গেছে 6 নবজাতক। অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় ওয়ার্ডে কোনো চিকিৎসক ছিলেন না, যা হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা। মফির রহমানের রিপোর্ট। গেল 27 মে আদ্দিন হাসপাতালে 1 থেকে 3 দিন বয়সী 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। স্বজনদের অভিযোগ, এসি লিকেজ ও শ্বাসরুদ্ধকর পরিবেশের কারণে প্রাণ গেছে তাদের। ঘটনার 1 সপ্তাহ পর প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যৌথ তদন্ত প্রতিবেদন। এতে উঠে এসেছে হাসপাতালের চরম কারিগরি ত্রুটি ও অবহেলার হাড় হিম করা চিত্র। তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ওয়ার্ডে চিকিৎসকের উপস্থিতি ছিল না। নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের এই দায়িত্বহীনতাকে শতভাগ অবহেলা হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। মন্ত্রী বলেন, এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়েছে। ময়না তদন্ত না হওয়ায় বিচারে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। রমনা থানায় দায়ের করা মামলার পাশাপাশি এবার সরকারি তদন্ত অবহেলা প্রমাণিত হওয়ায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের উপর আইনি চাপ আরও বাড়ল। দেশের কোথাও এমন অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন স্বাস্থ্যমন্ত্রী। কঠিনভাবে এটা নিয়ে অগ্রসর হচ্ছে, যে তড়িৎ গতিতে যাচ্ছি, আপনাদেরও সহযোগিতা আছে। আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে আমরা যেই কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে স্থির করেছি, আর যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এদিকে আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। 72 ঘণ্টা অর্থাৎ রোববার বিকেল 5টা পর্যন্ত সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। হাসপাতাল গেটে তা ঝুলানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। বিমান প্রতিমন্ত্রী বলেন, লাগেজ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি। তিনি আরও বলেন, অনিয়ম দুর্নীতি রোধে বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার জন্য 7 জুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালত এই দিন ধার্য করেন। চাঞ্চল্যকর এই মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলার 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে বৃহস্পতিবার সকালে 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি পরবর্তী ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার বিশেষ পিপি আজিজুর রহমান দুলু জানান, যুক্তিতর্কে অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন তারা। চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে
এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। মামলায় তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে দুলু বলেন, একজন আসামি গ্রেপ্তার হলে 4 জায়গায় কথা বলার সুযোগ পান। তার বাইরের বক্তব্য অগ্রহণযোগ্য। কোনো কুচক্রী মহল আসামিকে ডলারের নাম বলার পরামর্শ দিয়েছেন। মোট 4টি জায়গায় কথা বলার স্কোপ থাকে। 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রোববার মামলা রায়ের জন্য দিন ধার্য করেন। সেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা জানায় রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিদের আইনজীবী বলেন, আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেজন্য সোহেলের যাবজ্জীবন ও স্বপ্নার 7 বছর সাজা চেয়েছেন তিনি। গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে আসামিদের পক্ষে রাষ্ট্রই তাকে নিয়োগ দিয়েছে বলে জানান আইনজীবী মুশাক আলী মোল্লা। ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। এবার ঈদুল আজহায় 93,67,418টি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গরু ও মহিষ 48,64,158টি এবং 45,02,233টি ছাগল, ভেড়া কোরবানি হয়েছে। অন্যান্য পশু কোরবানি হয়েছে 1,027টি। এবছর চাহিদা ছিল 1,01,06,334টি আর প্রাপ্যতা ছিল 1,23,33,840টি। সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে 7 জেলায় 14 জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনা আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পিরোজপুর বরিশাল সড়কে ডুমরিতলায় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন 3 জন। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে রয়না তেল পাম্প এলাকায় ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে 2 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসন এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বিনিময় বাস, এই বাসটি সামনে একটা অটো ছিল, যে অটোর উপর দিয়ে একবারে উঠেই যায়, একেবারে মানে উঠে যায় এবং স্পটেই 2 জন মারা যায়। মেহেরপুর কুষ্টিয়া সড়কে ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার অলিনগরে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে শরীয়তপুরের 6গাঁও ইউনিয়নে দক্ষিণ পাপড়াইলে পানিতে ডুবে মামাতো ভাই ও ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুরে পুকুরে ডুবে সিজান ও রুমা নামে 2 শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুপুরে শিশু দুটি খেলাধুলার এক পর্যায়ে পুকুরে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অন্যদিকে দিনাজপুরের বিরলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সারা দেশে বজ্রপাতে 7 জন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলা বজ্রপাতে 3 নারী সহ 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন 3 জন। 3 জনই বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা গেছেন। এদিকে নাচল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটা শেষে বাড়ি ফেরার সময় মারা যান এক মহিলা। নিহত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে 25,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও ময়মনসিংহের মুক্তাগাছা এবং গফরগাঁওয়ে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে 24 ঘন্টায় হাম ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন 1,205 জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 1 জন করে 3 জনের মৃত্যু হয়েছে এবং ঢাকা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। 15ই মার্চ থেকে এ পর্যন্ত হামে 605 জনের মৃত্যু হয়েছে। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিল শেয়ার হোল্ডারগণ। এর মধ্য দিয়ে প্রযুক্তি পণ্য খাতের শীর্ষ এই 2 প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিশেষ সাধারণ সভায় ডিজিটেক একীভূতকরণ প্রস্তাবনাকে ওয়ালটন হাইটেকের শেয়ার হোল্ডারগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খেলার খবর, ক্রিকেট। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগ পাঠিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টেইটের, কিন্তু আগেভাগে পদত্যাগ করেন তিনি। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তালহা জুবায়ের। এর আগে দেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তিনি। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। অনলাইনের মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। বিসিবি সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনায় বাংলাদেশ সফর করেছে আইসিসির নিয়োগ করা 2 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আইসিসির বোর্ড পরিচালক ডক্টর মোহাম্মদ এএস মুসাজি এবং তাভাঙ্গাওয়া মুখাল্লানি। সফরকালে বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছেন, বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতেই প্রতিনিধি দল পাঠিয়েছিল আইসিসি। এই বিষয়ে যে কোনো গণমাধ্যম প্রতিবেদনে মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমান নির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিপরিষদ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানায় বিনিয়োগে রোড শো করবে সরকার। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, মূল্য বৃদ্ধিতে জামায়াতের বিক্ষোভ। দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের আহ্বান। 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ। দায়িত্বে অবহেলার প্রমাণ, ভবনটি হাসপাতালের অনুপযোগী। এবং রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় রোববার। যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ঘাতক সোহেল রানা দম্পতির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এ ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।